ঢাকা থেকে সোয়াশো মাইল পশ্চিমে পদ্মা পেরুলে দৌলতদিয়া থেকে জোকের পিঠের মতো মসৃণ রাস্তায় স্রেফ 2 ঘন্টার বাস জার্নি। তারপর প্রকৃতির আদরে গড়ে ওঠা ছিমছাম এক ছোট্ট শহর ঝিনাইদহ, যেখান থেকে ৭১-এর বিজয় শুরু। আমাদের বিশিষ্ট হামিদুর রহমান পাগলা কানাই লালন শাহের স্মৃতিধন্য দেশের সাংস্কৃতিক রাজধানী ঝিনাইদহ। তানভীর ভাই, ঝিনাইদহ গিয়েছেন কখনো? না, আমার এখনো যাওয়া হয়নি, বাট ইচ্ছা আছে যে আপনাকে দেখার পর আরো বেশি ইচ্ছা জেগেছে। আমরা হচ্ছে ঝিনাইদহের মানুষ এবং আমরা খুব গৌরবের সাথেই বলি যে আমরা সেই জনপদের মানুষ যেই জনপদে এশিয়ার প্রখ্যাত সাধক বাউল সম্রাট লালন শাহ কিংবা পাগলা কানাই বিশিষ্ট হামিদুর রহমানের জন্ম। সেখানে আপনাকে জন্মগ্রহণ করেছেন, আপনিও এখন বেশ আলোচিত একজন মানুষ এবং আপনাকে কিন্তু মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। জুয়েল রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই বিশেষ আড্ডায়। কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ভালো আছি। ঠিক আছে, আমি একটু দর্শকদেরকে বুঝে দর্শক তোমার টেলিভিশনে আজকে এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা, যাকে আমরা চিত্তু মিডিয়া নামে চিনি, যিনি প্রাণ, প্রকৃতি এবং মানুষের কথা বলেন। আজকে তার সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনি তো প্রাণ প্রকৃতি খুব ভালোবাসেন, আপনাকে এই জন্য প্রকৃতির কাছে নিয়ে এসেছি, বোটানিক্যাল গার্ডেনে। কেমন লাগছে এখানে এসে? এটা অবশ্যই অন্যরকম অনুভূতি। প্রকৃতি সবসময়ই নির্মোহ সত্য, আর যা কিছু দেখছেন সব কিছুই মানুষের তৈরি এবং সেখানে যন্ত্রণা আছে। শুধুমাত্র প্রকৃতি আপনার কোনো যন্ত্রণার কারণ হবে না কখনো। যদি আপনি সুস্থ থাকতে চান, আপনাকে প্রকৃতির সাথে থাকতে হবে। দেখেন, মানুষ কিন্তু নিজেদের অনেকভাবে মেকানিজম করে চালাতে চায়, যেটা প্রকৃতির বিরুদ্ধাচারণ করেই বলবো। ঢাকা শহরের এই যে বিষাক্ত বায়ু, তারপর ব্যস্ততা, প্রকৃতি কিন্তু তার প্রত্যেকটি সন্তানকে একটা রুলস রেগুলেশন দিয়ে রেখেছে। শুধুমাত্র মানুষ সেই নিয়ম ভঙ্গ করে সব কিছু নিজের হাতে নিতে চাইছে। পাখির বেলায় তো লাগে না, একদম বনে ছুটে চলা হরিণের বেলায় তো লাগে না, শুধু যত আয়োজন মানুষের বেলায়। তাই মনে হয় প্রকৃতি নির্মোহ সত্য এবং প্রকৃতি আপনাকে সেই স্বর্গীয় অনুভূতি দিতে পারবে। আচ্ছা জুয়েল ভাই, এই যে আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমার একটু জানা বিষয় যে এই গুছিয়ে কথা বলা থেকে আসলে ছোট থেকে বলে আসছেন নাকি কন্টেন্টের জন্য বলতে গিয়ে আপনার হয়ে গেছে? ব্যাপারটা কি আসলে কিভাবে কি? একদম ছোট থেকেই মানুষ সব কিছু তো আয়ত্ত করে না। আমার কাছে মনে হয়েছে যে কন্টেন্ট যদি তৈরি করতেই হয়, সেই কন্টেন্ট যেন গালখোটার নাম না হয়, সেটার কমেন্ট বক্সে গিয়ে কেউ যেন গালি না দেয়। কন্টেন্টে যখন প্রকৃতি আসবে, তখন ঠিকঠাক মানুষের জীবনটা তুলে ধরা যাবে। অন্য কোনোভাবে জীবন তুলে ধরা যায় না এ কথা আমি একদমই বলছি না, কিন্তু দেখুন পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে, সবগুলো দেশ শুধুমাত্র বারুদের অহমিকা করে। আমার কাছে পারমাণবিক মজুদ আছে, আমার কাছে অস্ত্র আছে, আমার বর্ডার এত বেশি সংরক্ষিত, কিন্তু কোনো দেশ কি কখনো বলে আমার কাছে শান্তি আছে, সবুজ প্রকৃতি আছে, আমার কাছে আপনি মানসিক প্রশান্তি পাবেন, চলে আসুন আমার দেশে, মানসিক প্রশান্তি নেন, তারপর আবার পুরো দমে নিজের দেশে ফিরে গিয়ে কাজ করেন? বলে না। কিন্তু মানুষের যত অহমিকা সব যেন ধ্বংসযোগ্য নিয়েই। আচ্ছা, এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির সঙ্গেই বসবাসে আপনার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত, এই ভালোবাসা কবে থেকে জন্মালো? যখন কন্টেন্টের বিষয়বস্তু হয়ে উঠলো প্রকৃতি, তখন মনে হলো যে প্রকৃতির সাথে যে শান্তিটা পাওয়া যায়, এটা অন্য কোথাও পাওয়া যায় না। যখন মাঠের মধ্যে সরিষা ফুলের প্রোগ্রাম করছি, তখন খালি পায়ে হাঁটলে প্রকৃতিও অ্যাকসেপ্ট করে ভালোভাবে। আমরা তো প্রকৃতির সন্তান এবং আমাদের ইসলাম ধর্ম বলছে যে আমাদের দেহটা মাটির তৈরি, মাটি আমাদের দেহটাকে ভালো করে চিনতে পারে, রিড করতে পারে। তখন প্রকৃতি কিন্তু আমাকে তার নিজের সন্তান বলে রিসিভ করে। তো প্রত্যেকটি মানুষের বেলায় তাই। তো প্রকৃতিকে বর্ণনা করতে গেলে প্রকৃতির সাথে থাকাটা যেমন জরুরি, ঠিক তেমনই প্রকৃতিকে নিজের ভিতরে ফিল করার ব্যাপারটা এটাও জরুরি। এই জন্য প্রকৃতিকে বর্ণনা করতে গিয়ে সুন্দর কথা এমনিতে চলে আসে, কারণ প্রকৃতির কোনো কিছু অসুন্দর না, প্রকৃতির সব কিছু সুন্দর। আপনি একটা গাছের পাতা দেখবেন, সেই পাতার মধ্যে গাছের রান্না বাড়া হচ্ছে, যেটা তার খাবার। তো আপনি পৃথিবীর সবচেয়ে কুৎসিত গাছ খোঁজেন তো পাবেন না, কিন্তু মানুষ পাবেন, অসংখ্য মানুষ পাবেন যারা খুব হিংস্র, যারা তাদের কাছের মানুষকে হত্যা করেছে কিংবা রক্তে হাত লাল করেছে। কিন্তু প্রকৃতির অন্য কোনো সন্তান সাধারণত কোনো পাপের মধ্যে নিবেদিত হয় না, মানুষ ছাড়া। আচ্ছা, এই যে ধরুন কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটা নিয়ে কথা বলবো। কন্টেন্ট ক্রিয়েটার তো অনেক ধরনের টপিক নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, কেউ ট্রাভেল ব্লগিং করছে, কেউ ফুড নিয়ে করছে, কেউ এমনিতেই যা মন চায় তাই বানাচ্ছে, কাপড় কিনতে গিয়েও কন্টেন্ট বানাচ্ছে। এত কিছু থাকতে প্রাণ প্রকৃতি নিয়ে কেন আমরা জুয়েল ভাইকে খুঁজে পাই? আমার কাছে মনে হয়েছে মানুষকে থামাতে হবে। মানুষ বড্ড ক্লান্ত শ্রান্ত। কারণ দেখুন, মানুষ প্রতিনিয়ত তার অদ্ভুত চাহিদার পেছনে এত বেশি ছুটছে যে মানুষকে সত্যিই থামাতে হবে। এখন মানুষকে আপনি কোথায় থামাবেন?
মানুষকে এসি রুমের মধ্যে তা থামাতে পারছেন না, তাহলে তো সে একই কথা হলো। এই যে এখনই দেখেন, আপনি ঢাকা শহরের বাংলা মোটরের জ্যাম ঠেলে আপনার কাছে এসেছিলাম, ওখানে প্রত্যেকটি পুরুষ সকাল 9টার সময় কি বিভৎস চেহারা নিয়ে বের হয়েছে। সবার একটা অদ্ভুত চাহিদার পেছনে ছুটছে সবাই। বাড়ি থেকে বলা হয়েছে আজকে এই করে ফিরতে হবে। একটা পুরুষ যারা চাকরি করে তাদের মাসের 15 তারিখে পরে একটা অন্যরকম ক্যালকুলেট করে চলতে হয়। ঘুমিয়েও শান্তি নেই, বাকি দিনগুলো কীভাবে চলবে, এত টাকা কোথা থেকে আসবে, হাউস লোন, ব্যাংক সলভেন্সি নেই, বাচ্চাদের স্কুলের বেতন নেই, কত চিন্তা। একটা মস্ত বিলবোর্ডের দিকে তাকালাম, একটা লাস্যময়ী তরুণীর মেকআপের আস্তরণে নকল হাসি, বিজ্ঞাপনের হাতছানি, এই পণ্য কেনো, নিজের রং ফর্সা করো, সব কিছুতে একটা অদ্ভুত যন্ত্রণা। একটা পুরুষ পরিশ্রম করে বাসায় ফেরে মেদবহুল ওই পুরুষের হৃৎপিণ্ডের পাশে কস থিটা সাইন থিটা হিসেবের ক্যালকুলেটর মেশিন। শান্তিটা কোথায়? তখন মনে হলো মানুষকে যদি শান্তি দিতে হয়, স্ক্রিনে যদি চোখের প্রশান্তি পেতে হয়, তাহলে অবশ্যই প্রকৃতি এবং প্রকৃতির জীবন নিয়েই কথা বলতে হবে। প্রকৃতি নিয়ে কথা বলতে হয়, প্রকৃতির জীবন নিয়ে কথা বলতে। কিন্তু এই যে আপনি আপনার পেজের নামটা চিত্ত মিডিয়া দেয়, এই নামটা আপনি কেন সিলেকশন করলেন? আমরা ব্যক্তির নামে করতে পারতাম, কিন্তু চিত্ত শব্দের অর্থই হচ্ছে হৃদয় বা আত্মা। তো এই যে হৃদয়ের কথাটা বলা, আত্মার কথাটা কান পেতে শোনা, এই অনুভূতি থেকে আমাদের মনে হলো ছোট্ট শব্দের নাম হতে হবে এবং সেটা একটা মিনিংফুল ব্যাপার থাকতে হবে। এবং আমরা সাধারণত গুরুত্ব দিয়েছি, যেহেতু আমরা 3 জন মিলে কাজ করি, আমরা গুরুত্ব দিয়েছি সবার মতামতটাকে। কারো মাথা থেকে আসছিল না। যে ভাইটা ক্যামেরা এক্সপার্ট, উনি হচ্ছে এই নামটা বললো, ভাই চিত্ত কিন্তু একটা মিনিংফুল শব্দ এবং ভালো বাংলা শব্দ এবং খুব সমৃদ্ধ শব্দ। তখন আমাদের মনে হলো যে হোয়াই নট, কেন নয়, তাহলে চিত্ত মিডিয়ায় নাম থাক, কারণ এই প্ল্যাটফর্মটা সারা জীবন মানুষের হৃদয় এবং আত্মার কথাই বলবে। আমি যতটুকু জানি যে 2025 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার আচ্ছা। কমিউনিকেশন যাত্রাটা শুরু। ফেব্রুয়ারির 4 তারিখে। খুব অল্প সময়ে 2.6 মিলিয়ন আপনার ফলোয়ার রয়েছে পেজে। হ্যাঁ। এই যে সফলতাটা, এটা কি আসলে প্ল্যান করে আপনি নেমেছেন কাজটাতে, নাকি আপনার কাছে মনে হয়েছিল আমি শুরু করি, দেখা যাক কি হয়? প্ল্যানিং এর ফসল বললে ভুল হবে। মোটামুটি মনে হয়েছিল যে ভাইরাল শব্দটা আমার কাছে খুব নেগেটিভ লাগে। হোয়াট ডু মিন বাই ভাইরাল? ভাইরাল বলতেই মানুষ বোঝায় কাউকে হেনস্থা করে, কাউকে অপদস্থ করে সব জায়গায় কালারিং করা। ভাইরাল শব্দটাকে আমি আগে থেকেই ভয় পাইতাম এবং আমার মনে হলো ভাইরাল চিন্তা থেকে বেরোতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ভিউয়ের কথা সবারই মাথায় থাকে, নানা কারণে রাখতে হয়। প্রকৃতি দিয়েও ভিউ আনা যায়, ভালো কন্টেন্ট দিয়েও ভিউ আনা যায়। আপনি যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের কথা বলছেন, হচ্ছে তো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। একটা গাছকে দিয়ে কথা বলানো যায়, একটা ক্ষেত ফসলকে দিয়ে কথা বলানো যায়, যদি আপনি সেই বিষয়টাকে নিজে ফিল করতে পারেন। গাছের জীবন আছে, এটা তাকে নিজে বিশ্বাস করতে হবে। তারপর সেই প্লান্টের পাশে গিয়ে যদি তাকে সেই প্লান্টের কচি পাতায় আপনি আলতো করে আঙুল ছুঁয়ে বলেন যে শিশুর গালের মতো একেবারে তুলতুলে, কিছুদিন পরে বড় হবে তুমি, তোমার এখানে ফুল ফুটবে, আমি তোমাকে আবার দেখতে আসবো। গাছ কিন্তু আপনার স্পর্শ ফিল করতে পারবে, গাছ আপনার ভালোবাসা ছাড়া দিবে। কারণ অনেক আগে থেকে পরীক্ষিত যে গাছ মানুষের মতো কথা না বললেও গাছ শব্দ করে, গাছ হাসে, কাঁদে। তখন আমাদের মনে হলো যে প্রকৃতিতে কাজ করলেই অনেক ভিউ আনা সম্ভব, এবং সেটা হয়েছেও বটে, হচ্ছেও। আমি যদি একটু আপনার পড়াশোনাটা জানতে চাই, কোন স্কুল কলেজ কোথায় ছিল, কোন বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন? আমি আমার একেবারে জন্ম ঝিনাইদহে। পড়াশোনাটা হচ্ছে আমার গ্রামের স্কুলে। আচ্ছা। তারপর কলেজটা হচ্ছে আমার বাড়ি থেকেই 6 কিলোমিটার দূরে, শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। তারপর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ওখানে আমি লয়ে পড়তাম, সেটা আমার বাড়ি থেকে 23 কিলোমিটার দূরে। আচ্ছা, সব কিছুই আশপাশেই। আচ্ছা। এই যে আপনি পড়াশোনা করেছেন এলএলবি নিয়ে, তো আপনি কাজ করছেন প্রাণ প্রকৃতি নিয়ে, তো সাংঘর্ষিক একটা ব্যাপার হয়ে গেল। আমার তো বাবা মারা স্বপ্নই দেখে যে আমার ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি হয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এটার জন্য কি আপনাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি? ভীষণভাবে, এবং এটা খুবই বাজেভাবে, এবং এতটা বাজেভাবে যেন আমার বয়স হয়ে গেছে 40, আমি হচ্ছে একটা মেয়ে, আমার বিয়ে হচ্ছে না, বাপের ঘাড়ে বসে আছি। ব্যাপারটা এরকমই ঘটেছে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে আমি বোঝাতে সক্ষম হব যে আসলে ঠিক আছে। আর একটু পেছনে ফিরি, আপনি যেটা বলছিলেন যে অডিয়েন্স কিভাবে নিয়েছে প্রকৃতিটাকে। আমরা যারা তৈরি করি, অর্থাৎ যারা কন্টেন্ট তৈরি করে, তারা কেউ যদি মনে করে যে অডিয়েন্স সব নষ্ট হয়ে গেছে, অডিয়েন্স সবাই আসলে ওই ঝটফটে ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তারা আর ভালো ভিডিওর মূল্য বোঝে না, এটা সম্পূর্ণ ভুল। এটা নিজের অজ্ঞতা দর্শকদের উপর চাপিয়ে দেয়া।
একটা দর্শকও খারাপ হয়নি, বরঞ্চ আমি আপনি ভালো কিছু দিচ্ছি না, তাই তারা বাধ্য হচ্ছে। কারণ অনলাইনেতে আছি, আমি সামনে যা আসছে তাই দেখছি। কিন্তু নিজের অজ্ঞতা দর্শকের উপর চাপানো কখনোই ঠিক নয়, কারণ দর্শক সবসময়ই কোনটা বাসি খাবার কোনটা টাটকা খাবার এটা কিন্তু ঠিক বোঝে। তাই কোনটা আপনার পুত পবিত্র প্রশান্তি দিতে পারে এবং কোনটা আপনার অনেক বড় অশান্তির কারণ হতে পারে এটাও তারা খুব সহজে ডিফাইন করতে পারে। দর্শকের দোষ না, দোষ হচ্ছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরের। যে আমরা কি তৈরি করছি, আমরা যেটা তৈরি করছি দর্শকের মধ্যে সেটাই প্রবাহিত হচ্ছে। আমি যদি সারাদিন দেখাই যে হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে এই ঘুরছি, দামি দামি খাবার খাচ্ছি, তো একটা রিক্সা চালকের পরিবারে সেই ইফেক্টটা পড়ে। কিন্তু দিন শেষে সেই রিক্সা চালকের ওয়াইফ তাকে বলে, দেখছো এরা কত ভালো, কিংবা না বললেও তার বুকের ভিতরে একটা চাপা কষ্ট থাকে যে ইস, এই ব্লগার যদি আমার হাজব্যান্ড হতো, এত চমৎকার খাবার খাইতে পারতাম, কত জায়গায় ঘুরতে পারতাম, হাতির ঝিলে বসতে পারতাম। কিন্তু সারাদিন যে হাজব্যান্ড রিক্সা চালিয়ে বাসায় ফিরেছে অল্প একটু চাল নিয়ে, দেখেন তার কাছ থেকে না এত কিছু ডিজার্ভ করা যায় না। তাহলে আপনার ক্ষণিকের প্রচণ্ড লালসাময়ী একটা কন্টেন্টের কারণে আর একটা পরিবার কিন্তু সত্যি ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, তাদের ভীষণ কোথাও খারাপ লাগছে। এটা কেন হয়েছে? কারণ মানুষ তো আসলে যে কোনো ভিডিওগ্রাফি দেখে নিজের জীবনটাকে কল্পনা করে, তা না হলে 90 দশকের চলচ্চিত্র দেখে অনেকেই কাঁদতো না, কেঁদেছে তারা অঝরে। বোঝা যাচ্ছে যে চলচ্চিত্র কিংবা যারা স্ক্রিনে পারফর্ম করে তাদের দেখে অনেকেই ফলো করে। তো আমার বাবা কখনোই মানতে নারাজ যে আমি কেন হচ্ছে, আমি যদি গুছিয়েই কথা বলতে পারবো, কোর্টে কেন বলছি না? যেখানে টাকা আছে, সম্মান আছে, সামাজিক সিকিউরিটি আছে, যে আমার ছেলে লয়ার, আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, মানুষ তো বোঝেই না কন্টেন্ট ক্রিয়েটর কি, এটা কোনো জব হলো? তার কথা হচ্ছে এটা। কিংবা এটা দিয়ে তোমার সোশ্যাল সিকিউরিটিটা কি, শিল্পবোধটা কীভাবে জন্মাবে? তাহলে সবাই চায় ছেলে জজ হতো, আইনজীবী হতো, ব্যারিস্টার হতো, কিংবা ভালো চাকরি করতো, কোর্ট কাছারি আইন আদালত কিংবা পুলিশের কাছে গিয়ে সম্মান পেত, বাবা মাও স্বস্তিতে থাকতো যে আমার ছেলের একটা ফোন কলে কিছু ঘটতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর, তার ফোনে কি হবে? সে আমার কি নিরাপত্তা দেবে? সব জায়গায় নিরাপত্তার সংখ্যা থেকে গেল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েশন তো সহজ কাজ না, কন্টেন্ট ক্রিয়েশন তো এত ইজি ব্যাপার না। এখানে একটা বিষয়ে পড়তে হয়, তারপর ক্যামেরায় পারফর্ম করতে হয়, তারপর আপনার একটা তথ্য দিতে হয়, সেই তথ্যে ভুল হলে আবার মানুষ একেবারে চিড়ে চাপটে দেয়, সেটাও একটু সতর্ক থাকতে হয়। প্রতিনিয়ত নতুন লেখা পড়তে হয়, নতুন বই পড়তে হয়, তারপর তো কন্টেন্ট তৈরি করতে হয়। কন্টেন্ট বলতে আমার কাছে এটা খুব উচ্চ মার্গের ব্যাপার ছিল, এবং আমার চিন্তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটা পবিত্র জায়গা দখল করেছিল যে না, এটা খুব টাফ একটা জব এবং এটা ভালো কাজ। কেন ভালো কাজ না? কারণ ভালো কাজ না বলার কোনো কারণ নেই, প্রকৃতিকে বর্ণনা করা তো ভালোই। তো আপনি তো ব্যাংকের ম্যানেজার ছিলেন, তো যেদিন ব্যাংকের ম্যানেজারের চাকরিটা ছেড়ে দিলেন, এরপর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করলেন, কটাক্ষ শুনতে হয়নি আপনার? হ্যাঁ, এটা সবাই বলেছে, এবং শুধু বলেছে এমনটি না, সবাই একেবারে এভাবে সংজ্ঞায়িত করেছে যে এ উন্মাদ এবং এর দিয়ে শেষমেশ কিছু হবে না। এবং আমরা জানতাম যে পারবে না, এটা রিয়েলি পারবে না। কিন্তু আমি ব্যাংকের ম্যানেজার হিসেবে মোটেই খারাপ ছিলাম না, ভালো করেছিলাম। আমি একদিনও ছুটি নিইনি, আমি একদিনও ব্রাঞ্চে যেতে দেরি করিনি, আমার স্টাফদের সাথে খুব ভালো সম্পর্ক, এখনও তাদের সাথে কথা হয়। কিন্তু আমার যে ব্যাপারটা ছিল, আমি পড়াশোনা থেকে হারিয়ে যাচ্ছিলাম, আমি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিলাম। একটা মানুষ জগতে ঢুকে গিয়েছিলেন। একটা মানুষের জীবনে 600+ জ্যোৎস্না রাত আসে, তো আপনি একটা জ্যোৎস্না রাত মিস করবেন? একটা জ্যোৎস্না রাতের আলো দেখবেন না? আকাশ থেকে ঝমঝম বৃষ্টি নামছে, আপনি বৃষ্টির গান শুনবেন না? আপনার চোখের সামনে একটা ঋতু থেকে আর একটা ঋতু পৃথিবী বদলাচ্ছে, আপনি সেই ঋতুটা দেখবেন না? গাছের পাতা ঝরা দৃশ্য দেখবেন না? কচি পাতার মায়া নেবেন না? এটা তো হইতে পারে না। আপনি মাটিতে নামতে ভুলে যাচ্ছেন, আপনার শুধু অর্থ অর্থ এবং ব্যাংকের ব্রাঞ্চের লাভ লোকসান, কুঋণ, এত কিছু চিন্তা, ক্লায়েন্টদের অভিযোগ, শুধু ফোনের পরে ফোন। এর জন্য তো মানব জন্ম না। মানুষের জন্ম মূলত প্রকৃতিকে উপভোগ করার জন্য, এবং সেটা প্রত্যেক প্রাণীই করে, শুধু মানুষ ছাড়া। কারণ মানুষ শুধু মনে করে তার জন্ম হচ্ছে চাকরি করার জন্য, পরিশ্রম করার জন্য এবং ফ্যামিলির সব মেম্বারকে খুশি করার জন্য। সে একটা দানবীয় একটা শক্তি নিয়ে এসছে, সে যান্ত্রিক, তার সারাদিন ছুটতে হবে, তার কোনো রোগ শোক অনুভূতি শক্তি নেই, পরিবারের মানুষকে খুশি করা তার একমাত্র ইচ্ছা। কিন্তু আসলে কি পরিবারের মানুষ খুশি হয় দিন শেষে? কখনো কাউকে করা গেছে? আপনার ওয়াইফকে আপনি সব দিয়ে দেবেন,
আপনার ওয়াইফ কখনো যদি বলে যে আমি সব পেয়েছি এনাফ আর লাগবে না, বলবে না তো। আপনার সন্তানও বলবে না, আপনার বাবা মা কেউ বলবে না। দিন শেষে আপনি যে অসুখী ছিলেন আপনি থাকবেন। আপনার ওয়াইফ বলবে পাশের বাড়ি ভাবিকে তো মঙ্গল গ্রহ, নেপচুন, প্লেটো, বৃহস্পতি, শুক্র সব দিয়ে দিয়েছে, আমাকে কি দিয়েছে? তুমি আমাকে আর কতটুকুই বা দিলে। অথবা যে একটা কমন ডায়লগ, আমি বলেই সংশয় করে গেলাম। রাইট। মানুষকে খুশি করার চিন্তা করলে আমার মনে হয় সেটা ভুল পথ। স্রষ্টাকে খুশি করা যায়, মানুষকে না। স্রষ্টা অল্পতেই খুশি হয়, আর প্রকৃতি হচ্ছে স্রষ্টার একেবারে নিজের হাতে সাজানো। মানুষও তাই প্রকৃতিকে ভালোবাসলে আমার মনে হয় স্রষ্টাকে ভালোবাসা যায়। নজরুলের একটি বিখ্যাত উক্তি আছে, যে মানুষ প্রকৃতির সুখ থেকে নিজেকে বঞ্চিত করিল, সে যেন স্বয়ং ঈশ্বরকেই বঞ্চিত করিল। তখন আমার মনে হলো প্রকৃতির সাথে থাকা, প্রকৃতি নিয়ে কাজ করা, প্রকৃতির রূপ সৌন্দর্যকে বর্ণনা করাও এক ধরনের ইবাদত।